বাংলাদেশের 4096 কিলোমিটার যে বর্ডার আছে ইন্ডিয়ার সাথে, কেন এই বর্ডার পৃথিবীর সবচেয়ে ভয়ানক বর্ডার? কেন এই বর্ডারে মাত্র 10 বছরে প্রায় 1200-র উপরে বাংলাদেশি, নিরস্ত্র বাংলাদেশি শুধুমাত্র সীমান্ত অতিক্রমের অপরাধে গুলিবিদ্ধ হয়ে মারা যায়? এই প্রশ্নের জবাব এই যে মানসিকতা বা সাইকি ভারতের যে হেজিমনি, সেখান থেকে প্রমাণ হয়। এখান থেকে একই সাথে প্রমাণ হয় যে কেন ভারত আমাদের সাথে যে যত প্রকার ট্রান্সশিপমেন্ট অথবা অন্যান্য ধরনের চুক্তি ছিল, বাণিজ্য চুক্তি, সেগুলো কেন একে একে বন্ধ করে দিচ্ছে। এখান থেকে একই সাথে আমরা কারণ খুঁজে পাই যে কেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে পানি সন্ত্রাস বা ওয়াটার টেরোরিজম কন্টিনিউ করছে। তারা আমাদের 54টা নদীর ভেতরে প্রায় প্রত্যেকটা নদীর মধ্যেই তাদের দেশের বিভিন্ন এলাকায় 5000-এর মতো বাঁধ স্থাপন করেছে, যেখানে পরিকল্পিতভাবে আমাদের এই নদীগুলোকে শুকিয়ে বাংলাদেশকে একটা ড্রাই ল্যান্ডে পরিণত করার চেষ্টা করছে। দিস ইজ ওয়াটার টেরোরিজম। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমরা একই সাথে এটাও আমাদের বোঝা দরকার যে 5ই আগস্টের পরে এই ইন্ডিয়ান মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে, এবং টু বি ভেরি স্পেসিফিক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ইন্টারিমের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। তারা মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করলো, তারা বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে চেষ্টা করলো যে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে, যেখানে আপনি সঠিকভাবেই বলেছেন যে ভারত নিজেই কিন্তু একটা টেরর কান্ট্রি। তাদের দেশে উগ্র হিন্দুবাদ যেটা আছে সেটাকে তারা লালন করছে, এবং এই লালন করার কারণে তারা যেটা করেছে, এই উগ্রপন্থাটাকে বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা খুব সুকৌশলে দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করেছে। এবং এই পরিকল্পনাকে যদি আপনি বুঝতে চান, আপনাকে 1947 থেকে শুরু করতে হবে। 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র তৈরি হলো, এবং পাকিস্তানের দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। সুতরাং জন্মলগ্ন থেকে 1947 সালে ভারত থ্রেটের ভিতরে ছিল, হুমকির ভিতরে ছিল যে পাকিস্তানের সাথে যদি কখনো ভারতের কোনো সংঘাত হয়, তাহলে একই সাথে তাকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুইটা ফ্রন্টে ফাইট করতে হবে। এই থ্রেটটা, এই হুমকিটা চিরতরে ধ্বংস করার জন্য সেই 1947 সাল থেকে ভারত সরকার ক্রমাগত ইন্ধন জুগিয়ে যাচ্ছিল যে কিভাবে এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলা যায়, এবং প্রয়োজনে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটি আছে এই রাষ্ট্রটিকে প্রথমে স্বাধীনতা দেওয়া হবে, এবং স্বাধীনতা দেওয়ার পর চেষ্টা করা হবে যে এই দেশে যেন একটা পাপেট গভর্নমেন্ট তৈরি হয়, যে পাপেট গভর্নমেন্টকে কিছুদিন বসিয়ে রেখে তারপর সুবিধা মতো সময়ে সিকিম স্টাইলে একজন লেন্দুব দর্জি ক্রিয়েট করে বাংলাদেশকেও তাদের ম্যাপের ভিতরে ঢুকিয়ে ফেলবে। আমরা যে বিষয় দেখি, ফেলানির যে তারে ঝুলে থাকা, আবরার হত্যাকাণ্ড, হাদিকে গুলি করা, একই সূত্র কি? অবশ্যই। কারণ আপনি দেখেন ভারত কোথায় শুরু করেছিল, কোথায় থমকে গিয়েছিল, আবার কোথা থেকে রিস্টার্ট করেছে, এবং আবার কোথায় থমকে গেল, এটা আমাদেরকে বুঝতে হবে। 1971 সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সরকার গঠন করলেন, এবং উনি কি করলেন, সকল পলিটিক্যাল পার্টি স্টপ করে দিয়ে বাকশাল কায়েম করলেন, একটা মাত্র পলিটিক্যাল পার্টি। এটা কেন? দিস ইজ এ ডেঞ্জারাস ইন্ডিকেশন যে এই বাকশাল একটা সময় গিয়ে সিকিম স্টাইলে সংসদে কিন্তু বিল নিয়ে আসতে পারত যে বাংলাদেশ কি ভারতের আর একটা প্রদেশ হিসেবে জয়েন করবে কিনা। ওই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটবার আগেই উনি মারা গেলেন, এবং নতুন একটি সরকার আসলো, এবং সেই সরকার প্রধান হলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, উনি একজন জেট ফোর্সের কমান্ডার ছিলেন, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন বীর সৈনিক, পদপ্রাপ্ত সৈনিক ছিলেন। সুতরাং উনি যখন আর ইন্ডিয়াকে পাত্তা দিলেন না, এরপরে ইন্ডিয়া একটা সময় পর্যন্ত দমে গেল, কিন্তু ইন্ডিয়া কিন্তু বসে ছিল না। তারা কি করলো, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরপরই তার কন্যাকে সপরিবারে দিল্লিতে এনে জায়গা দিল, এবং দীর্ঘ 6 বছর সেখানে তাকে রাখলো। কেন রাখলো? তো ওই রাখার পরে 6 বছর দিল্লিতে থাকার পরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করেছে 22 বছর। এই 22 বছর যখন সে শাসন করলো, তখন আবার আস্তে আস্তে ওই প্ল্যান আলফা, যেটা যে আবার সিকিমের স্টাইলে এটাকে এই দেশের মানুষদের মাথায় আস্তে আস্তে ব্রেন ওয়াশ করতে করতে এমন একটা অবস্থা নিয়ে আসো, প্রথমে তাদের আর্মিকে বোঝাও যে আসলে ভারত এনিমি না,
ভারত তো কখনো মারবে না। সুতরাং কি হবে তখন? আর্মির ধার কমে যাবে। যেই আর্মির শত্রু থাকে না, সেই আর্মি আসলে কিসের এগেনস্টে প্রস্তুতি নিবে? সুতরাং এটা কমে আসবে। সাংস্কৃতিক বিভিন্ন ধরনের পান্তা ভাত আর ইলিশ মাছের লেনদেন হবে এবং আস্তে আস্তে আপনার পুরা মিডিয়া ক্যাপচার করে ফেলবে ভারত বন্দনা, ভারত বন্দনা, ভারত বন্দনা। আপনি পেঁয়াজ খেলে ভারতের পেঁয়াজ, চাল খেলে ভারতের চাল, তুলা আনলে ভারত থেকে, সুতা আনলে ভারত থেকে, চিকিৎসা করলে ভারত যেতে হবে, রাইট? আপনার পুরো মাইন্ডসেট এবং সাইকিতে আপনাকে ভারত নির্ভর করে তোলা হবে, ডিপেন্ডেন্ট করে ফেলা হবে, যাতে এক সময় আপনি ফিল করতে শুরু করেন বাংলাদেশের আর থাকার কি দরকার, দিল্লির সরকারের আন্ডারেই না চলে যাই। এই জায়গাটায় ব্রেন ওয়াশিংটা চলছিল এবং এই ব্রেন ওয়াশিংটা এমন পর্যায়ে চলে গেছিল, আমরা বাংলাদেশের সিটিং পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনলাম, উনি গিয়ে বলে আসলেন দিল্লিতে, হাসিনাকে আবার রাখবেন কিন্তু দাদারা। সো ডেঞ্জারাস, শেমলেস। সো ওই জায়গা থেকে 5ই আগস্টে এসে ধরেন এখন আবার ট্রেনটা, ওই যে ট্রেন্ড ছিল ওটাকে থমকে দিয়েছে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের জেনজি যারা। কিন্তু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড কশাস। কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন আপনারা সবাই। সেটা হচ্ছে, এই মুহূর্তে শেখ হাসিনা কোথায়? দিল্লিতে। তার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তার গোয়েন্দা প্রধানরা কোথায়? তার সময়কার পুলিশ প্রধানরা কোথায়? তাহলে তাদেরকে সবাই যখন দিল্লিতে ওয়েট করছে, তাদেরকে যখন ওখানে একটা ছায়া সংসদ করার সুযোগ কে করে দিয়েছে? ভারত। তাদের বিবৃতি কে বাইরে আসতে দেয়? ভারত। তার মানে ভারত এবং হাসিনা এখন একত্রে চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার জন্য। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ইন্টারন্যাশনাল পার্সোনার থাকার কারণে পারছে না, বাট কালকে যখন ইলেকটেড একটা গভর্নমেন্ট আসবে, ডক্টর ইউনূসের ধারে কাছের পলিটিশিয়ান কি আছে? কার সেই ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে? নাই। মাইন্ড ইট, এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট একদিকে দেশটা চালানোর চেষ্টা করবে, আর ঠিক পাশে থেকে দেশটাকে নষ্ট করার জন্য, দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা দল ওখানে বসে আছে। আপনি যতক্ষণ পর্যন্ত ভারতের মাটিতে বসে থাকা আওয়ামী লীগের যে টেরোরিস্ট এবং আওয়ামী লীগের যে এক্স পলিটিশিয়ানসরা আছে, তারা যতক্ষণ পর্যন্ত ওখানে সংঘবদ্ধভাবে কাজ করবে, তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে, তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার সুযোগ পাবে, তারা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ফান্ড বাংলাদেশে ঢুকাতে পারবে, এবং বাংলাদেশে তাদের থাকা যে সমর্থকরা আছে, তারা কিন্তু প্রশাসন যন্ত্রে আছে, তারা পুলিশ যন্ত্রে আছে, তারা অন্যান্য সব গোয়েন্দা সংস্থা, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সব জায়গায় কিন্তু তারা আছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি চিহ্নিত করতে না পারবেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি আইসোলেট করতে না পারবেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি নিষ্ক্রিয় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র চালানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। এবং নতুন গভর্নমেন্ট যে আছে তার জন্য খুবই দুরূহ হবে এই সরকার টিকিয়ে রাখা। আজকে হাদির উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণ দ্বারা এটা একেবারে অকাট্যভাবে প্রমাণিত যে তারা চাইলেই বাংলাদেশের ভিতরে ঢুকে এই ধরনের নাশকতা করে আবার নিরাপদে ফিরে যেতে পারে। বাংলাদেশের সকল সন্ত্রাসীর নিরাপদ অভয়ারণ্য এই মুহূর্তে ইন্ডিয়া। এটা পৃথিবীর কাছে আমাদেরকে এক্সপোজ করতে হবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, এনি টেররিস্ট, any criminal doing any offense or saboteur activities or sabotage in Bangladesh, India is harboring them. And India is an enemy to Bangladesh.